আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লেকচার 39 অফ আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এই লেকচারটাতে স্পেশালি আমরা শিখবো হচ্ছে যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম বা বলা হয় মধ্যবর্তী মান উপপাদ্য, এবং সময় থাকলে দেখা যাবে আমরা আসলে রোলস থিওরেম আমরা এই লেকচারে পড়বো। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো এই দুইটা আমরা বেশ কিছু উপপাদ্য শিখবো আমাদের এই লেকচার এবং পরবর্তী লেকচারটাতে। ওই দুটো উপপাদ্য হচ্ছে স্পেশালি আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মানে ভিতরে হচ্ছে যে কিছু আনুষঙ্গিক ব্যাপার স্যাপার, সেগুলো তোমাদের জানা দরকার। বইতে নেই, বাট জানা থাকলে আসলে ভালো, এবং খুবই মজাদার উপপাদ্য দুইটা আমাদেরকে এখান থেকে আমরা ডিরাইভ করতে পারবো। তো উপপাদ্যটা শুরু করার আগে আমি যে জিনিসটা তোমাদের একটু বোঝানোর দরকার, একটু চিন্তা করে দেখো তো। সিম্পলি একটা ফাংশনের ক্ষেত্রে দেখো তো, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু আমি বের করলাম ফাংশন অফ এক্স, তাই না? এই একটা ভ্যালু বের করলাম। একটা কথা চিন্তা করে দেখো তো, আমরা এখানে ইনপুট কি দিচ্ছি? ইনপুট দিচ্ছি হচ্ছে আমরা এক্স, আর আউটপুট কি পাচ্ছি? আউটপুট পাচ্ছি ওয়াই। ওয়াইটাকে আমরা কি বলতে পারি? ফাংশন অফ এক্স না? ওয়াই যা ফাংশন অফ এক্স সে কথা। তাহলে এক্সের একটা ভ্যালুর জন্য যখন আমরা একটা ফাংশন অফ এক্স একটা আউটপুট পাচ্ছি, তাহলে আমরা ইন জেনারেল একটা স্থানাঙ্ক ব্যবস্থা, একটা বিন্দুকে আসলে কীভাবে লিখি একটা গ্রাফের মধ্যে? এক্স ওয়াই না? তাহলে সিম্পলি এটা যে কথা, আমরা এটা বলতে পারি না এক্স অ্যান্ড ফাংশন অফ এক্স। সো এভাবে আমরা একটা বিন্দুকে লিখতে পারি ইন জেনারেল। এটা এভাবে না দিয়ে জাস্ট এভাবে লেখা যায়, নো ওয়ারিজ। আমরা একটা বিন্দুকে এভাবেও লিখতে পারি না, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা একটা বিন্দুকে মানে এক্সের একটা ভ্যালুর জন্য আমরা এক্সের যে আউটপুট, ফাংশন অফ এক্সের যে আউটপুটটা আছে, আমরা সেটা কীভাবে লিখতে পারি? তো মধ্যবর্তী উপপাদ্য, মধ্যবর্তী মান উপপাদ্য যেটা আছে, দেখো তো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, এটা খুবই মজাদার একটা থিওরেম, যেটা আমাকে বোঝায় একটা ফাংশনের ক্ষেত্রে সার্টেনলি যদি আউটপুটের মানটা আমি মানে একটা ইনপুটের জন্য স্পেসিফিক আমার আউটপুটটা জেনে থাকি, বা ইনপুটের রেঞ্জের জন্য আউটপুটের রেঞ্জটা যদি জানতে পারি, তাহলে আমি বুঝবো যে এর আসলে আউটপুটটা মানে এর মাঝখানে কোনো একটা ভ্যালু। সে ফর এক্সাম্পল আমি বলি হচ্ছে কোনো একটা ফাংশনে ইনপুট দিব হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। খুব ভালো কথা। 1 থেকে 4-এর জন্য যে আউটপুটটা আসবে সেটা অবশ্যই, ধরো 1-এর জন্য আসছে আমার আউটপুট 10, আর 4-এর জন্য আসছে 40। তাহলে 1 থেকে 4-এর মাঝখানের যে কোনো একটা ইনপুটের জন্য 10 থেকে 40-এর যে আউটপুটগুলো আছে, মানে আমি যে আউটপুট দুটো বলেছি 10 থেকে 40, এর মাঝখানেই যে কোনো একটা হবে। সো এটাই হচ্ছে যে মোটামুটি আমাদেরকে বোঝায় যে এই মিন ভ্যালু থিওরেম, বা মিন ভ্যালু না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। সো সিম্পলি দেখো, আমি তাহলে একটা তোমাদেরকে একটা গ্রাফ এঁকে জিনিসটা বোঝাই। এই একটা ধরো একটা গ্রাফ, এই গ্রাফটার আমার এখান পর্যন্ত যে ভ্যালুটা আছে, এখানে হচ্ছে ধরো 10, সরি এটা 1, এটা ধরি আমি 2, এটা 1, এটা 2, এটা ধরলাম 3, এটা ধরলাম 4, এটা ধরলাম 5। অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি চিন্তা করে দেখো তো, আমি এখানে একটা ভ্যালু 2-এর জন্য, কোনো একটা ফাংশনের ভ্যালু 2-এর জন্য, দেখো তো এই যে 2-এর জন্য এখানে এসে আমি ওয়াই বরাবর তার ভ্যালু কত পেলাম? দেখো তো ওয়াই বরাবর ভ্যালু পেলাম হচ্ছে যে ফাংশন অফ 2 লিখতে পারি না? আউটপুটটা কীভাবে লেখা যায়? ফাংশন অফ 2। আবার আমি যখন এটাকে 2, 3, 4, 5-এ নিয়ে আসলাম, 5-এ তার জন্য আমি আসলে কোন কোন ইনপুটটা পাই বা আউটপুটটা পাই? দেখো তো আমি এখানে ফাংশন অফ এক্সের জায়গায় যদি 5 বসাতাম, তাহলে আমি যে আউটপুটটা পেতাম, তো এখান বরাবর এই আউটপুটটাই আমার জন্য আসে, যেটা আমি এভাবে ড্র করতে পারি। দেখো এই যে আমি এভাবে লিখতে পারি এটা। তাহলে আমার কাছে দুইটা আউটপুট আমাদের কাছে আছে। তাহলে আমি দুইটা বিন্দু, তার মানে আমাদের আউটপুটের যে রেঞ্জটা, এই রেঞ্জটা আসলে কোথায় হবে বলো তো? এই উপপাদ্য আমাকে এটাই ইন্ডিকেট করে যে এটার যে আউটপুট থাকার কথা, এই যে এটার যে আউটপুট 2 থেকে 5-এর ইনপুটের জন্য যে আউটপুটগুলো হওয়ার কথা, আউটপুটগুলো এরই মাঝখানে কোথাও আছে, এই ফাংশনের এইটুকুর মাঝখানে কোথাও আছে। সো আমি তাহলে এটা আমি এখান থেকে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে আমি এটাকে বের করতে পারি। সো আমি চলো তাহলে আগে বিবৃতিটা লিখি। তবে একটা মজার ব্যাপার চিন্তা করে দেখো, এখানে যদি কোথাও একটা এই ফাংশনটা যদি বিচ্ছিন্ন হয়ে যেত, তাহলে কি আমরা এটাকে ডিফাইন করতে পারতাম বা বুঝতে পারতাম কিনা? চিন্তা করে দেখো, জিনিসটা এমন যে লম্বালম্বিভাবে আমি একটা তারকে আমি জুড়ে দিয়েছি। আমি সুন্দর মতো আরও ইয়াতে পড়াবো, রোলস থিওরেম যখন পড়াবো তখন বুঝিয়ে দিব। সো দেখো তারকে আমি ঝুলিয়ে দিলাম, হ্যাঁ।
তো তারটা ঝুলে আছে যখন তুমি মোটামুটি ডিনোট করতে পারবা যে না আসলে তার এখান থেকে এখান পর্যন্ত আমার টান টান আছে, বস্তুটা এখানে আছে এখানে আছে হতে পারে। কিন্তু তুমি দেখো তারটা যদি ছিঁড়ে দাও মাঝখানের দিকে, তারটা ছিঁড়েই গেল, তখন গিয়ে তুমি কি আর এটার থেকে কোনো কিছু বের করতে পারবা, কোনো আউটপুট তুমি এক্সপেক্ট করতে পারবা এর মাঝখান বরাবর? পারবা না, তাই না? কারণ এটা ছিঁড়েই পড়ে যাচ্ছে। কাপড় চোপড় ধরো এখান থেকে হচ্ছে এটা একটা এমন একটা দড়ি, দুই পাশে এটা একটা দড়ি, এই দড়িতে তুমি কাপড় চোপড় রোদে দিবা, তাই না? সো ধরো এখানে হচ্ছে কাপড় চোপড় তুমি রোদে দিচ্ছ, সো কাপড় চোপড় রোদে দিবা। সো দড়িটা যদি মাঝখানে ছিঁড়েই যায়, ছিঁড়ে গেলে কি হয়, তুমি তার এরকম কিছু রোদে দিতে পারবে না। সো সিম্পলি এই ফাংশনটাও এটা ছিঁড়ে না যাওয়া মানে হচ্ছে ফাংশনটা হচ্ছে কি আমাদের দেখো তো ছিঁড়ে গেলে কি হয় বিচ্ছিন্ন, আর ছিঁড়ে না গেলে কি হয় অবিচ্ছিন্ন। তার মানে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম যদি অ্যাপ্লাই করতে হয় অবশ্যই ফাংশনটি অবিচ্ছিন্ন হতে হবে। অবিচ্ছিন্ন হতে হবে। খুবই ভালো কথা, খুবই ভালো কথা। তার মানে আমাদের এই এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে 5 2 থেকে 5-এর জন্য আমরা এই আউটপুটগুলো পেয়ে থাকি, এবং আমাদের এর মাঝখানে যে কোনো একটা ইনপুট বসালে আউটপুটটা এরই মাঝখানে কোথাও একটা হবে, মানে 2 পয়েন্ট। তার মানে এটা আসবে হচ্ছে ফাংশন অফ 2 থেকে এখানের মধ্যেই হবে ফাংশন অফ এটা। সো এর মাঝখানে কোথাও একটা আমাদের আউটপুটটা আসবে। অসাধারণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা চলো একটু বের করে আসি। এরপরে হচ্ছে আমি একটু বিবৃতিটা লিখি আসলে এই উপপাদ্যটার। সো দেখো তাহলে এখানে যে লেখো তুমি স্টেটমেন্ট কি, যদি ফাংশন অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন হয় এবং উহার নির্দিষ্ট ব্যবধি এ থেকে বি হয়, তবে তাহলে যদি n এমন একটি বাস্তব সংখ্যা হয় যা ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর মাঝে অবস্থিত, এবং ফাংশন অফ এ অবস্থিত এবং কখনোই ফাংশন অফ এ আর ফাংশন অফ বি সমান হবে না, তাহলে সেক্ষেত্রে এই খোলা ব্যবধির মধ্যে তাহলে এ বি খোলা ব্যবধির মধ্যে সো নিশ্চয়ই এমন একটি বিন্দু সি পাওয়া যাবে যেন ফাংশন অফ সি ইজ ইকুয়াল টু এন হয়। আমি একটু দেখি আগে ফ্রেমের মধ্যে চেক করে পুরোটা লেখা আসছে কিনা।
তারপর আলহামদুলিল্লাহ, হ্যাঁ পুরোটাই আসছে, কুল। তাহলে কথাটা কি, স্টেটমেন্টে একটু পড়ি। আমি একটা ফাংশন নিলাম, হ্যাঁ আমি একটা সার্টেন এখান থেকে আমি একটা ফাংশন নিলাম। তো দেখো ফাংশনটা একটু একটু মুছে দিই, আমি আরেকটা ফাংশন সুন্দর মতো দেখাই এই কথাটাকে বোঝানোর জন্য। অলরাইট, সো এটা এটা হচ্ছে আমাদের একটা ধরো ছক কাগজ, এটা একটা কাল্পনিক ছক কাগজ। সো একটা ফাংশন আমি এভাবে ড্র করলাম এখানে। সো যেটার জন্য আমি দেখলাম যে এখানে হচ্ছে এ বিন্দু, সরি এটা হচ্ছে এ বিন্দু, তার থেকে অনেকখানি দূরে আমি এখানে দিলাম বি বিন্দু। বি বিন্দুর জন্য আমাদের এটা কি আসতে পারে, রাইট, ভালো কথা। এটা হচ্ছে বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে চিন্তা করে দেখো, এ থেকে বি এর মাঝখানে আমি যদি একটা সি বিন্দু নিয়ে থাকি, দেখো তো আমি বলেছি কি এটা একটা ফাংশন অফ এক্স, এটা একটা অবিচ্ছিন্ন, দেখো এটার মধ্যে কোনো ছেদ নাই। সো ফাংশন অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন, এটাকে স্যাটিসফাই করা লাগবে। সো আমি লিখলাম এটা একটা স্যাটিসফাইড। সো এবার দেখো এ থেকে বি এর মধ্যে একটা লিমিট, এ থেকে বি এর মধ্যে একটা লিমিট। আমি এখন একটু তোমাদেরকে ইন্টারভাল একটু পড়াবো, একটু টাইটেল দাও মাই ডিয়ার স্টুডেন্টস, একটু তোমরা টাইটেল দাও ইন্টারভাল। এটা যদিও ফাংশন আমি পড়াইছি তোমাদেরকে, সো তবুও আমি এটা একটু ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, ইন্টারভাল, ইন্টারভালে বাংলা হচ্ছে ব্যবধি, ইন্টারভালে বাংলা হচ্ছে তোমাদের ব্যবধি। তো চলো আমি একটু দেখি আমার কলমগুলো একটু চেঞ্জ করে অন্য কলম দিয়ে লিখলে লেখাগুলো একটু তোমাদের কাছে হলো মানে বোধগম্য হবে। যখন আমরা এমন একটা ইন্টারভাল লিখি এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি। এটার মানে বোঝায় হচ্ছে এটা মানে বোঝায় এ সহ এবং বি সহ একই সাথে এ থেকে বি পর্যন্ত সকল সংখ্যা। এই কনসেপ্টটা বোঝায় কি, দেখো এ থেকে বি মানে কি, আমাদের এ আছে এবং এ সহ, দেখো এ আর বি সহ আমি যদি বলি হচ্ছে 2 3 এরকম করে আমি যদি বলি থার্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে কি 2 আছে, 2.1 2.2 2.3 2 থেকে শুরু করে এবং 3 সহ এইটুকু। ঝামেলাটা বাধে হচ্ছে আমাদের যদি বলা হয় এখন একটা মানে এটা তো বদ্ধ ব্যবধি তাই না, খোলা ব্যবধি যদি বলে, যদি ব্যাপারটা এমন থাকতো এ বি, এটা যে কথা এটাও সেই কথা। এটা মানে হচ্ছে এ বাদে এর পরে যতগুলো নাম্বার আছে সেগুলো, এবং বি বাদে বি এর আগে যতগুলো আছে ততগুলো। একটু এক্সাম্পল দেই তাহলে আশা করি তোমাদের কাছে বোধগম্য হবে। এক্ষেত্রে আমি যদি লিখি এখানে 2 3, আবার এটাকে যদি এভাবে লিখি 2 3 মানে হচ্ছে আমাদের 2 এর পর থেকে, ধরো 2.000000001 বা একটা নাম্বার আছে 2 এর পর থেকে, এবং 2.99999 মানে 3 এর আগে যে কোনো নাম্বার, 2 এর পর থেকে এবং 3 এর আগে যে কোনো নাম্বার হতে পারে, বাট 2 আর 3 এই দুইটা হতে পারবে না, এটা বাদে যে কোনোটা। তাহলে তোমরা এখন চট করে আমাকে একটু বলে দাও যে আমি যদি এটাকে এভাবে লিখি 3 5 এভাবে যদি লিখি এটা আসলে কি মিন করে, দেখো তো একটু পজ দিয়ে তোমরা লিখে ফেলো এখানে কীভাবে করে। এটা মানে হচ্ছে 3 5 এটা, তাই না? তার মানে 3 বাদে 3 এর পরে সবগুলা এবং 5 সহ যতটুকু আছে অতটুকু। তোমরা আমাকে এটা বলো তো তাহলে, আমি যদি এটা 4 এভাবে লিখি, 4 এভাবে লিখি তো এটার ক্ষেত্রে কি হবে, 4 সহ 4 এর পরে যতগুলো নাম্বার আছে সেগুলো কত পর্যন্ত, 6 এর আগ পর্যন্ত। 6 এর আগে যে নাম্বারটা আছে বা 6 এর চেয়ে সবচেয়ে কাছের যে ছোট নাম্বারটা আছে আমরা সেটা নিয়ে আসলে এখানে ডিল করবো। অলরাইট, নো ওয়ারিজ। তারপর এখান থেকে তাহলে যে কাজটা করবো সেটা হচ্ছে ফাংশন অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন হয় উহার নির্দিষ্ট ব্যবধিতে। দেখো তো এ থেকে শুরু করে বি পর্যন্ত এইটুকু পুরাটা হচ্ছে আমি বলতে পারি এটা এ বি হলে, তাহলে যদি এন একটি বাস্তব সংখ্যা হয়, এন বাস্তব সংখ্যা কতটুকু, দেখো তো এর মাঝখানে দেখো তো ফাংশন অফ এ আর ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি এর মাঝে অবস্থিত। ফাংশন অফ এ কে এখান থেকে আমি যদি উঠে একটা আউটপুট নেই, এই জায়গায় যে এরিয়াটা আছে এটাকে আমি বলি হয় ফাংশন অফ এ, এটাকে আমি বলবো হচ্ছে আমার কাছে ফাংশন অফ এ। গেল আবার এখানে
সো আমি এখান থেকে লিখতে পারি এই জিনিসটা কীভাবে, এটাকে লিখতে পারি হচ্ছে ফাংশন অফ বি। তো এই যে ফাংশন অফ এ থেকে ফাংশন অফ বি এর মাঝখানে যে কোনো একটা নাম্বার আমি ধরে নিলাম হচ্ছে এন। অলরাইট, সো এন হচ্ছে এমন একটি বাস্তব সংখ্যা যেটা ফাংশন অফ এ থেকে বি এর মাঝে অবস্থিত, যেখানে ফাংশন অফ এ মানে এ বি যেহেতু আলাদা দুটো বিন্দু, তো ফাংশন অফ এ বিও দুইটা আলাদা বিন্দু। সো অবস্থিত ফাংশন অফ এ ডাজ নট ইকুয়াল টু ফাংশন অফ বি, এবং এ বি এর খোলা ব্যবধির মধ্যে অর্থাৎ এ বি এর খোলা ব্যবধির মধ্যে এন হচ্ছে যে কোনো একটা বিন্দু। তো আমি যদি তোমাদেরকে বলি যে না আসলে মানে ফাংশন অফ সি ইজ ইকুয়াল টু এন, মানে এ বি এর মাঝখানে যেটা এ বি না, এ বি ভিন্ন একটা বিন্দু, আমি যদি সি নেই, সি এর জন্য ফাংশন অফ সি কত হবে বলো তো? দেখো সি এর জন্য ফাংশন অফ সি আসবে হচ্ছে এখানে, ফাংশন অফ সি আসবে এখানে। এ ভিন্ন বা বিভিন্ন যদি কোনো একটা বিন্দু হয়, তাহলে তারা কখনো এ বি এর যে থার্ড ব্র্যাকেট বা এ বি এর যে আসলে এই নোশনটা, এই নোশনের মধ্যে পড়ে কিনা। আমি আবার বলি কথাটা, যদি সি যদি এ ভিন্ন বা এ ছাড়া বি ছাড়া কোনো একটা নাম্বার হয়, তাহলে এই লিমিটটা কেমন হয়ে যাওয়া উচিত দেখো তো? ঠিক এমন হয়ে যাওয়া উচিত, মানে এ নাই আর বি নাই যদি বলি, তাহলে এমন হয়ে যাওয়া উচিত। তাহলে এ নাই আর বি নাই, তার আসলে ফাংশনের ভ্যালু কীরকম হওয়া উচিত? ফাংশন অফ এ ফাংশন অফ বি, তাই না? যদি এটা হয় নিশ্চয়ই এমন একটা বিন্দু পাওয়া যাবে সি। দেখো ফাংশন অফ সি একটা সার্টেন পয়েন্ট পাই, অ্যান্ড এই পয়েন্টের জন্য আমরা এন ইজ ইকুয়াল টু কী পাই, এই যে এটা হচ্ছে ফাংশন অফ সি এর ভ্যালু। সো যেটা কি না এটা এবং এটার মাঝখানে যে কোনো একটা জায়গা আছে, শর্ত যদি ফাংশনটা অবিচ্ছিন্ন হয়, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে তুমি এটা খাটাতে পারবা। বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আমি এরপর বলি, তাহলে আমাদের এরপরে আলোচনাগুলো দেখতে কীরকম হতে পারে। সো তুমি সার্টেনলি এখানে বুঝছো, তাহলে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের এন, অলরাইট। তাহলে চলো তারপর আরও একটা জিনিস দেখি, আরও একটা ফাংশন দেখি। আমরা ওইটা দেখলেই আমাদের কাছে আরও একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এটা দেখলাম, এটা একটা ফাংশন দেখলাম, আমরা আরও একটা ফাংশন দেখবো এখন। অলরাইট, সো এটা একটা আমাদের কাছে ফাংশন, এটাকে এতটা কমপ্লেক্স না করে ওয়েট আমি এটুকুই করি, হ্যাঁ তোমাদের কাছে কমপ্লেক্সে কিছু না, যদি সহজভাবে বুঝাই দেওয়া যায়। সো যাই হোক, আমি একটা লিমিট নিলাম এখান থেকে, ধরো এখান থেকে নিলাম এটা হচ্ছে এ, অ্যান্ড এটা যেহেতু এভাবে আছে এটাকে এভাবে দিই, এটাকে দিলাম হচ্ছে বি, বিটা টানি, এটাকে এ টানি, হ্যাঁ এটা ফাংশন অফ এ, এটা ফাংশন অফ বি। ফাংশন অফ এ নো ওয়ারিজ, এর মাঝখানে হচ্ছে যে আমরা এটাকে একটা লিমিট আমরা বের করতে হবে। আমি সার্টেনলি ধরলাম হচ্ছে আমার কাছে, দেখো তো এন যদি এ বরাবর একটা লাইন টানি, এন বলতে আমি যদি মনে করো যে বলছিল তো এন কোথায় হবে, এর মাঝখানে যে কোনো একটা জায়গায়, তো আমি ধরলাম হচ্ছে এনটা এখানে অবস্থিত। অলরাইট, সো এন যদি আমি এই বরাবর টানি, তাহলে চিন্তা করে দেখো তো এই বরাবর একটা লাইন যাওয়ার কথা না? এই ম্যাথগুলো ইন্টারেস্টিং এই কারণে যে তুমি এই জিনিসগুলো ফিল করে বলতে পারবা। দেখো তো আমি বলছিলাম কি এন এর মাঝখানে কোথাও একটা হবে, এন তাহলে এই বরাবর যদি হয়, তাহলে আমি এই বরাবর যেহেতু এটা ছেদ করতেছে ফাংশনটাকে, এখান বরাবর একটা ভ্যালু আসার কথা, আমি যাকে দিলাম C1 নাম, এই বরাবর যেহেতু ছেদ করতেছে, এখানে আরেকটা বিন্দু আছে C2, আবার এই বরাবর কিন্তু একটু করে ছেদ করতেছে। দেখো C2 লেখাটা একটু ব্যাকা হয়ে গেছে, আমাকে একটু ক্ষমা করবা। এটা C1 C2 C3, তাহলে দেখো একটা সার্টেন আউটপুটের জন্য আমাদের কাছে কয়েকটা ভুজ এখানে পাওয়া যেতে পারে। সো ফাংশনের ক্ষেত্রে আমাদের শর্তটা কি? শর্তটা হচ্ছে একাধিক সিও পাওয়া যেতে পারে, এখানে একাধিক সিও পাওয়া যেতে পারে, তবে অন্তত একটি সি মাস্ট। এই হচ্ছে তাহলে মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের আমাদের মোটামুটি কনসেপ্ট। সো এবার দেখি একটু শর্তটা নিয়ে কথাবার্তা বলি।
যে আমাদের এই বদ্ধ ব্যবধির মধ্যে কন্টিনিউয়াস যে বলছে, আর আমি একটা হিসাব দেখি যে আসলে ওই তারটা ছিঁড়ে গেলে যে কাপড় রোদে দেওয়ার যে তারটা ছিঁড়ে দিলে আসলে ব্যাপারটা কী হয় বা ঘটনাটা দেখতে কীরকম হয়। চলো ওইগুলো নিয়ে একটু আলোচনা করি। অলরাইট, এখন দেখো আমি ধরলাম এরকম একটা ফাংশন, রাইট, এরকম একটা ফাংশন আমাদের ধরলাম হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এটা শর্ত মোতাবেক মানলাম এটা এ, এটা বি। হ্যাঁ, তো আমি ধরলাম এ থেকে বি এর মাঝখানে যে কোনো একটা জায়গা, আমি এটাকে ধরলাম এন। তাহলে এন আমি ধরলাম মোটামুটি এ বরাবর, বা আমি ধরলাম হচ্ছে এখান দিয়ে না এসে এনটা হচ্ছে এই বরাবর। হ্যাঁ, দেখো তো এই বরাবর কোনো আমি লাইনে পাচ্ছি না, কোনো আউটপুটে আমি পাচ্ছি না। তাহলে ঝামেলাটা কী হয় দেখো তো, অবিচ্ছিন্ন হলে আমাদের এই যে একটা ব্যবধির মধ্যে, এই ব্যবধির মধ্যে আমার এনের জন্য কোনো মানে অন্তত পক্ষে আগে তো কেমন ছিল যে একটা না একটা সি পেতামই। সো আমি এখানে এই একটা এনের জন্য আমি কোনো সি পাচ্ছি না, যার কারণে দেখা যাচ্ছে আমার এখানে এই যে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা আমার এখানে খাটছে না। কিন্তু এখন প্রশ্ন হলো যে আসলে কেন আমাদেরকে এই বদ্ধ ব্যবধির কথাই আসলে বলা হলো। সো বদ্ধ ব্যবধির কথা হচ্ছে যে এখানে সাধারণত যে শুধু যে মাঝের অংশটুকু আছে এই অংশটুকুই না সাধারণত বলা হয় যে এ বি এর মান দুটি, মানে এ বি এই দুটো বিন্দুতেও ফাংশনের মান থাকবে, বাট মাঝের অংশের সাথে যে যুক্ত থাকতে হবে। সো ঝামেলাটা কোথায় দেখো, এটা আমি একটু বলি। হ্যাঁ, এই যে এ বি এর মধ্যবর্তী আমি যেটা পাচ্ছি এই লিমিটের মধ্যে যদি এইটুকু লিমিটের মধ্যে যদি কোথাও যদি ছিঁড়ে যায় ঝামেলা। তবে আমাদেরকে যদি বলে যে না এই বি থেকে আবার যদি এখানে সি এর মধ্যে বলে সি এর মধ্যে যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এইটুকু লিমিটের মধ্যে কিন্তু খাটবে। ঝামেলা হচ্ছে যে তাহলে এখানে যে না আসলে আমাদের এই যে ভুজের মানটা দেখো তো, এই যে একটা কোটির জন্য এটা এই যে ভুজের জন্য একটা যে কোটির মানটা এইগুলোতে মানে একটা কোটির জন্য যে ভুজের মানগুলো এগুলো আমাদের হিসাবটা এলোমেলো হয়ে যাচ্ছে। সো দেখো তো যখন ভুজের মান 1 থেকে 3-এর ভিতরে তখন কিন্তু দেখো আমি যখন হিসাব করেছিলাম প্রথম দিকে বা 2 থেকে 5-এর মধ্যে, তখন কিন্তু ব্যাপারটা কি হয়েছে, তখন কিন্তু ফাংশনটা অবিচ্ছিন্ন ছিল এবং দেখতে কিন্তু একদম মানে গম্বুজ আকারে ছিল, তখন কিন্তু কোনো সমস্যাই ছিল না। ঝামেলাটা হয়েছে কখন, যখন এই জিনিসটা আমাদের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি জিনিসটা আরেকটু ভিজুয়ালাইজ করে দিই, এবার একটু অন্যরকমভাবে দেখাই, দাঁড়াও। অলরাইট, এবার একটু অন্যরকমভাবে দেখাই, এই জিনিসটাকে আমি একটু সুন্দর মতো দেখাচ্ছি। দেখো এই একটা ফাংশন, এটার ক্ষেত্রে আমি এই বরাবর উঠে, অলরাইট, এটা একটা ফাংশন আর আমরা আরেকটা ফাংশন দেখাবো। একটু ভ্যালুগুলো বসাই দিই। ওকে, সো একবার চিন্তা করে দেখো পাশের ভ্যালুগুলো একটু বসাই দেওয়া লাগবে। সে 10, 15, 10, 20, 30, এটা হচ্ছে 20, 30 ও সার্টেন ব্লা 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 40, এখন বসাই দিই, সমস্যা নেই। একটা কথা চিন্তা করে দেখো, আমরা যদি এখানে যদি তাকাই আমাদের ভ্যালুগুলোর জন্য, দেখো তো এই 3 এর ভ্যালুর জন্য, আচ্ছা এটাকে একটু উপরে উঠাই দিই। সো সিমিলার জিনিস এই পাশে একটু চিন্তা ভাবনা করিও। হ্যাঁ, এই পাশে হচ্ছে তোমার মনে করো 30, আর এটা ধরো এই যে এটার জন্য 20, এটা হ্যাঁ ওকে 10, যাই হোক এরকম একটা আমাদের হিসেব নিকেশ সেখানে এক্সিস্ট করে। তাহলে চিন্তা করে দেখো, আমরা যদি এখানে ফাংশন অফ 1-এর জন্য যদি আমি যদি মানগুলো বের করি, আমি ইন জেনারেল পাচ্ছি কত দেখো তো, এখান থেকে পাচ্ছি আমি ভ্যালু 10, ফাংশন অফ 1-এর জন্য 10, অর্থাৎ গোলাটা ভরাট করা আছে মানে হচ্ছে 10 সহ এক্সিস্ট করে। চিন্তা করে দেখো এই ফাংশনটা এখান পর্যন্ত কন্টিনিউয়াস, হুট করে তুমি যে তারটা ছিঁড়ে দিলা এমন একটা পর্যায়ে আমি কি একের পরের যে বিন্দুটা আছে এই বিন্দুর জন্য আমি কোনো ভ্যালু পাচ্ছি কিনা বলো তো। অথবা আমি শর্ত তোমাদেরকে কি দিয়েছিলাম, আমি কমিটমেন্ট কি দিয়েছিলাম যে আমার একটা ফাংশনের ভ্যালু তুমি যদি দাও আমি আউটপুট হিসেবে আরেকটা ভ্যালু আমি এখান থেকে এক্সপেক্ট করতে পারি, আরেকটা ভ্যালু এখান থেকে আমি পেতে পারি।
তো কিন্তু দেখো এমন একটা পরিস্থিতিতে আমরা এখানে চলে এসেছি, দেখো তো একের চেয়ে একটু ভিতরে যদি আমি দেই, আমার লিমিট দেওয়া আছে কতটুকু, 1 থেকে, দেখো লিমিটটা দেওয়া আছে এরকম 1 থেকে 3, বাট এই লিমিটের মধ্যে সে কি আসলে আমার কমিটমেন্ট রাখতে পারতেছে না, যার কারণে এটার ক্ষেত্রে আমি বলতে পারবো যে না আসলে যেহেতু এখানে অলরেডি দেখো আমার মাঝখানে এটুকু দেওয়া আছে, সো এটা তো আমাদের তার মানে অলরেডি যেহেতু এখানে ব্রেক করতেছে কমিটমেন্টটা, তাহলে এর মধ্যে যে কোনো মান আমরা 10 থেকে 20-এর মধ্যে আমরা যে কোনো একটা ভ্যালু এখান থেকে পেতে পারি। দেখো তো এই 10 থেকে 20-এর মধ্যে, 10 থেকে এই ধরো এই যদি আমি 20 ধরি, এর ভ্যালুর মধ্যে আমাদের এখানে গ্যাঞ্জামটা লাগতেছে, তার মানে এটার ক্ষেত্রে আমরা কখনো আমরা মানে যেহেতু মাঝখানে কোনো ভ্যালু পাবো না, দেখো 10 থেকে যদি 1 থেকে একটু বাড়াই তাহলে এখানে 15 বরাবর কোনো একটা ভ্যালু আসার কথা ছিল, যেহেতু এরকম কোনো আমরা ভ্যালু পাচ্ছি না, সুতরাং এই ক্ষেত্রে আমরা মধ্যবর্তী মান উপপাদ্য বা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমটা খাটাতে পারবো না। বাট এটার ক্ষেত্রে দেখো এটা নিয়ে কোনো ঝামেলা নাই, আমার যখন এই ইন্টারভালটা এখান থেকে, আচ্ছা এটাকে একটু এ বরাবর দিই, এগুলো একটু কাছাকাছি হবে, হ্যাঁ এখান থেকে যদি আমি বলি 1 থেকে 3 পর্যন্ত এরকম এর মধ্যবর্তী, তাহলে চিন্তা করে দেখো এটার ক্ষেত্রে হিসাবটা হচ্ছে 1 এর জন্য সে আমাকে 30 ভ্যালু দিচ্ছে, আবার 3 এর জন্য সে আমাকে 30-র চেয়েও ভ্যালু দিচ্ছে, বাট চিন্তা করে দেখো এর মাঝখানে কোনো একটা ভ্যালুর জন্য অলরেডি এক্সিস্ট করতেছে, দেখো মিন ভ্যালু এক্সিস্ট করতেছে, এর মাঝামাঝি একটা ভ্যালু এক্সিস্ট করতেছে, সুতরাং এটার ক্ষেত্রে আমি বলতে পারি আইভিটি ইজ অ্যালাউড, অর্থাৎ ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম এটার জন্য অ্যালাউ করবে। কেন? কারণ দেখো এই যে এখানে বৃত্ত ভরাট করা মানে কি, বৃত্ত ভরাট করা মানে কি অলরেডি এই ফাংশনটা এখান থেকে এখানের মধ্যে আছে, এবং এই ফাংশনের মধ্যে এরা পরস্পর বিচ্ছিন্ন, যেহেতু তারা পরস্পর অবিচ্ছিন্ন, যেহেতু তারা পরস্পর অবিচ্ছিন্ন, অ্যান্ড দ্যাট ইজ টু ওয়াই আমরা বলতে পারি দ্যাট ইজ টু সে আমরা এটাকে বলতে পারি ডিরেক্টলি যে এটা একটা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম আমরা এখানে অ্যাপ্লাই করা যাবে। চলো একটা ম্যাথ দেখে আসি, হ্যাঁ ম্যাথ দেখলে আশা করি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। সো প্রশ্নটা হচ্ছে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 3x 4x স্কোয়ার প্লাস 9x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির একটি মূল আছে 1 থেকে 3 এর ভিতরে। সমীকরণটির একটি মূল আছে 1 থেকে 3 এর ভিতরে। সো মূল মানে কি বোঝায়? 1 থেকে 3 এর ভিতরে, মূল বেদে 3। আমার সংখ্যা রেখাটা কল্পনা করি হচ্ছে যে এক্স এক্সিসের উপরে, তাই না? সংখ্যা রেখার উপরে এক্স এক্সিসের উপরে। সো একদম সহজ ভাষায় চিন্তা ভাবনা করলে, আমি কথাগুলো কমপ্লেক্স করতেছি না, বহুপদীতে যদিও জিনিসগুলো আবার পড়াবো, যাই হোক একটা এক্স এক্সিসের উপরে একটা সংখ্যা রেখা কল্পনা করি আমরা নর্মালি 0 ধরি, এত ধরি, তাহলে এক্স এক্সিসকে যদি সংখ্যা রেখা যদি কল্পনা করে থাকি, এই এক্সিস আসলে আমাদের ওয়াই এর ভ্যালু কত? 0। তার মানে আমি ফাংশন অফ এক্স এর ভ্যালু যাই বসাই আমার কাছে ওয়াই এর ভ্যালু যেহেতু 0 আসে, ঠিক কোন কোন এক্স এর ভ্যালুগুলোর জন্য আমার মানটা 0 আসে সেগুলোকে বলা হয় আমার একটা মূল। অর্থাৎ ফাংশন অফ এক্স এর মধ্যে আমি যদি কোন কোন ভ্যালুগুলোর জন্য আমার ফাংশন অফ এক্স এর আউটপুটটা 0 আসে সেটাতে, অর্থাৎ আমি যদি দেখাই এরকম একটা ফাংশন, ঠিক কোন বিন্দুর জন্য ওয়াই এর ভ্যালুটা আমার 0 আসে, এক্স এর কোন ভ্যালুর জন্য এক্স এর কোন কোন ভ্যালুতে কি ওয়াই এর মানটা 0 আসে, সেটা ইন্ডিকেট করে হচ্ছে এক একটা ফাংশনের মূল। হাউএভার আমরা তাহলে চলো এই ম্যাথটা আসলে চলো একটু সলভ করি, হ্যাঁ ম্যাথটা আসলে চলো সলভ করি। সো ধরি আমাদের এটাকে একটা ফাংশন ধরি, অলরাইট, ধরি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার প্লাস 9x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। সো এটা একটা ফাংশন আমাদের, তাই না? সো তাহলে এক্সের যে মানের জন্য আমাদের এই ফাংশন অফ এক্সটা 0 হয়, আমাদের দরকার কি? দেখো তো ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম মানে কি? আমাদের আলটিমেটলি হচ্ছে একটা সি বের করা, তাই না? ফাংশন অফ সি এর মান বের করা। তবে ফাংশন অফ সি এর মানটা কী হবে? আসলে মূল বের করা মানে ফাংশন অফ সি এর মানও এখানে আমাদের 0 হবে। সো আমি তাহলে চিন্তা করে দেখি, আমাদের এখানে এ এর মানটা হচ্ছে, যেহেতু বলে দিচ্ছে এ এর মান ধরলাম হচ্ছে 1, আমরা এই থেকে যে কাজটা করেছিলাম, বি এর মান হবে আমাদের এখানে 3 অ্যান্ড এন এর মান হবে 0, কারণ ফাংশন অফ এক্স এর আউটপুটটা বলেছিলাম কি? এন বলেছিলাম না? তার আমাদের এন ইজ ইকুয়াল টু হবে 0। নো ওয়ারিজ, তাহলে আমি এখান থেকে আগে বের করি ফাংশন অফ 1টা কত। ফাংশন অফ 1টা আমি যদি ক্যালকুলেট করি 1 আর এখানে হচ্ছে 4 -3 আর -3 হচ্ছে +6, এখানে -4 আসে।
ফাংশন অফ 3 কত আসে? 3 হচ্ছে 9 আসে আমাদের, আর এখানে হচ্ছে আমাদের 9 আর দিকে কত 4 36 আর 1 27। আচ্ছা, এখানে পাই হচ্ছে আমরা ভ্যালু হচ্ছে 8 পাই, রাইট। আমরা এইটুকু পাই, আমরা পাই হচ্ছে এখানে 8। তার মানে আমাদের -4 এবং 8 এদের মাঝখানে হচ্ছে যে আমাদের যে ভ্যালুটা সেটা 0 আছে। তার মানে হচ্ছে যে আমাদের ফাংশন অফ 1 এবং ফাংশন অফ 2 এর মাঝামাঝি কোথাও 0 আছে, এর মাঝামাঝি কোথাও 0 আছে। সো এটা আমরা মোটামুটি অ্যাজিউম করে নিতে পারি। অলরাইট, সো তাহলে ফাংশন অফ সি ইজ ইকুয়াল টু আমাদের 0 হওয়ার জন্য ওইটাই তাহলে আমরা এখান থেকে বের করা লাগবে। সো চলো তাহলে আগে একটু এই গ্রাফটা একটু এঁকে নেই, আমাদের যে জিনিসটা আছে সেটা একটু দেখি। ফাংশনটাকে যদি এভাবে ড্র করি আমরা, তো আমি দেখি তাহলে আমরা দুটো বিন্দু দিব, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 3, এখানে হচ্ছে একটা 2, সিম্পল। আমাদের বলছে 1 থেকে 3 এর মাঝামাঝি কোনো একটা জায়গা, আউটপুটটা আমাদের একবার আসে 1 এর জন্য আসে কত, আমাদের 1 এর জন্য আসে হচ্ছে -4, x ইকুয়াল টু এটার জন্য আসে -4, 1 এর জন্য আসে -4, রাইট। সো আমরা নর্মালি হচ্ছে যে আমাদের এটা এরকম আসতে পারে আর কি, 1 এর জন্য -4 এখানে আসবে আর কি। সো এরকম একটা ফাংশন আসতে পারে, আমি একটু আঁকাতে বিচ্ছিরি হয়েছে, একটু মাফ করে দিও এটা। আর 2 এর জন্য 3 এর জন্য কত হয়, +8 আসে, তো এরকম একটা ফাংশন হয় মোটামুটি, এটুকু শিওর। তার মানে হচ্ছে যে আমাদের মূলটা আসলে ঠিক এমন একটা জায়গায় আছে, ঠিক এই জায়গায়। সো অলরাইট, আমরা বলে দিতে পারি 1 থেকে 3 এর মাঝখানে কোথাও আমাদের এখানে মূলটা এক্সিস্ট করে। অলরাইট। তো তাহলে এটাই আমাদেরকে বলা হয় যে আসলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। সো আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এই লেকচারের মধ্যেই আমরা দ্যাট ইজ রোলস থিওরেম। তো চলো তাহলে দেখে আসি মাই ডিয়ার টু, রোলস থিওরেমটা কাকে বলে। রোলস থিওরেম, অলরাইট। এটা রোলের উপপাদ্যটা আসলে খুবই সহজ। সো বলেছে হচ্ছে এটা বেসিক্যালি যে দুটি বিন্দুতে কোনো মানে যে কোনো একটা ফাংশনের যদি মান যদি সমান হয়, দেখো দুটা পয়েন্টে মানে ফাংশনের আউটপুট আর কি, ফাংশন অফ এ, আমি তো একটু আগে বলছিলাম ফাংশন অফ এ বি সমান হতে পারে না, যদি এটার ক্ষেত্রে যদি বলে যে না ফাংশন অফ এ এবং বি যদি সমান হয়, ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু যদি বি যদি সমান হয়, তাহলে দেখবা রোলস এত সুন্দর করে বলে যে না এরা মানে দুটা মানুষ, আমি একটু গল্প বলি তোমাদেরকে একটা। দুইটা মানুষ যদি তারা মনে করে যে না তাদের দুঃখটা সমান বা তারা সমান পরিমাণে দুঃখী, তুমি এটা অ্যাজিউম করে নিবা যে দুইটা মানুষই তাদের জীবনের কোনো না কোনো সময় খুবই সুখ অথবা আরও দুঃখ থেকে সে উঠে এসেছে। কথাটা হচ্ছে যদি এই দুটা পয়েন্টের আউটপুট যদি সমান হয়, অর্থাৎ একটা সময় গিয়ে একটা পয়েন্টে গিয়ে তারা একটা উঁচু পয়েন্টে ছিল, একটা পিক পয়েন্টে ছিল, অথবা তারা একটা লেস্ট পিক একদম নিচের দিকে একটা পয়েন্টে ছিল, দেখো ক্রাস্ট পয়েন্ট একটা ছিল, এই অবস্থায় একটা পয়েন্টে ছিল। সো এটাই আসলে রোলস এসলো বলে। আমি জাস্ট ওর যে আসলে উপপাদ্যটা আছে এই উপপাদ্যটা একটু স্টেটমেন্টটা সুন্দর মতো লিখে দিই, স্টেটমেন্টগুলো একটু পয়েন্ট আকারে স্টেটমেন্ট, বা তুমি এটাকে লিখো রিকোয়ারমেন্ট, মানে এটা মানতে হলে আমাদেরকে কোন কোন শর্ত অবলম্বন করতে হবে। এটা হচ্ছে প্রথমটা, এ বি এর মাঝে অবিচ্ছিন্ন হতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বারটা আমাদেরকে বলছে যে এই যে লিমিটটা আছে, যতটুকু বলছো কন্টিনিউয়াস আছে, বলছিলাম এরপরের টুকুতে এ বি এর ব্যবধিতে বা এর মাঝে অন্তরীকরণ যোগ্য হতে হবে।
অন্তরীকরণ যোগ্য হতে হবে। অলরাইট, তারপর বলছে আমাদেরকে ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু যদি বি হয় ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু ফাংশন অফ বি হলে এ বি ব্যবধিতে সি এমনই একটি বিন্দু, এমনই একটা পয়েন্ট যেখানে এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 0 হবেই হবে। সো এটা আমাদের জাস্ট স্টেটমেন্ট। অলরাইট, সো আমি তাহলে জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, কোনো একটা ফাংশনের ক্ষেত্রে আমার ইনপুট যাই হোক, ধরো এই যে এখানে হচ্ছে এ এবং এটা যদি বি হয়, তাহলে এইখানে একটা পয়েন্টকে, এই দুটো পয়েন্টকে এখানে আমি বলতে পারি এটাকে ফাংশন অফ এ, দেখো এটুকু, আর এটাকে আমি বলতে পারি ফাংশন অফ বি। রাইট, সো এখানে একটা পয়েন্টে গিয়ে এটার একটা উচ্চতা হয়, এই একটা পয়েন্ট, এটা আমাকে বলে যে রোজ বলে দেয় যে তার একটা স্টেজে গিয়ে তার ঢালটা শূন্য হবে। রোজ এসে বলে যদি তাদের আউটপুট দুটো যদি সমান হয় তাদের এটুকু আমাদের একটা ঢাল শূন্য পাবোই। আমি যে কোনো একটা পয়েন্টে গিয়ে ঢাল শূন্য পাবোই। মানে হচ্ছে লাইফের একটা, দেখো তো এই যে সুখী মানুষ, তার এমন একটা চূড়ান্ত সুখ সে আসলে ভোগ করে এসেছে, এটা আছে। অথবা এখানে একটা সে দুঃখের সময়, সবচেয়ে দুঃখের একটা সময় সে মাত্র পার করে আসছে, এখন তারা একই লেভেলে। জিনিসটাকে তুমি এভাবেও চিন্তা করে দেখতে পারো, আমরা গরিব মানুষ বা যারা একদম যাদের কোনো একদম থাকার জায়গা নাই, আমরা তখনই তাদের দুঃখটাকে ফিল করতে পারি যখন কিনা আমরা তাদের কাছে গিয়ে আসলে তাদেরকে জীবনবোধটা আমরা কাছে গিয়ে দেখি। এটা দেখতে পারো যে আমি নাটকের নামটা বা মনে করতে পারছি না, অথবা আমি নাটকটা দেখেছি কিনা আমি হয়তো বা হুমায়ুন আহমেদের কোনো একটা বইতে আমি পড়েছিলাম। মানে এটা একটা ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটা কী করেছিল, ঘরটর ছেড়ে দিয়ে সে না টোকাইদের সাথে বা বিক্রি যারা ছিল তাদের সাথে অনেক দিন ছিল, প্রায় 1-1.5 মাসের মতো। সো ব্যাপারটা হলো কি, সে অনেক দিন থেকে হচ্ছে যে তাদের সাথে তার লাইফটা মানে রিলেট করা ট্রাই করেছিল। তো মানে ওই গল্পটাতে এতটা সুন্দরভাবে আসলে বর্ণনা করা হয়েছিল যে না আসলে ওই গরিব মানুষগুলো যারা টোকাই, বা দেখা যাচ্ছে যে মনে করো, আমি এটা বলা উচিত না, আমি যেভাবে বলছি আসলে টোকাই না, আসলে সবাই তো আসলে মানুষ, বা তাদের মর্যাদাগুলো প্রত্যেকটা আমাদের মানুষেরই প্রাণগুলো তাদের ওই মর্যাদায়। সো এভাবে বলা উচিত হয়নি, আমি দুঃখিত তার কারণে। তবুও যারা আসলে এরকম একটা মানে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে যে মানুষগুলো, তাদের লাইফস্টাইলটাকে আমরা অনুধাবন করতে পারি, মানে বুঝতে পারি। সো কথা হচ্ছে, আমি যদি তাদেরকে যদি এই লেভেলে নিয়ে আসি, আমার লেভেলটা আর এই লেভেলটা আমরা যখন একই স্টেজে যখন অবস্থান করি, আমাদের আউটপুটের স্টেজটা যখন একই অবস্থান করি, তখন দেখা যাচ্ছে আমরা দুইজনই একই রকম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আসছি বলে ধারণা করা হয়। কারণ একই গ্রাফের মধ্যে, একই প্যারাডাইমের মধ্যে এখানে আছো, তার মানে একটা চূড়ান্ত সময় দুজনেরই ছিল, যেটা কিনা এটা আরেকটা চূড়ান্ত সময় হয়তো সর্বোচ্চ হতে পারে, হয়তো সর্বনিম্ন হতে পারে। এটাই হচ্ছে তাহলে অবস্থা। যে আরও কিছু আমাদের সার্কামস্ট্যান্সেস আমরা এখান থেকে দেখতে পারি, সেটা হচ্ছে যদি এমন থাকে গ্রাফটা, এরকম থাকে, আমি ধরলাম এই বরাবর আমার একটা আউটপুট আসলে এক্সিস্ট করে, আমার এর পড়বে একটা ভ্যালু, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে এ, আর এই পয়েন্টটা আমি ধরলাম হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে দুইটা সেম জায়গায়, এ বি হচ্ছে দুইটা সেম পয়েন্ট, অর্থাৎ তার মধ্যে দেখো অনেকগুলো ঢাল কিন্তু অলরেডি জিরো আছে, অর্থাৎ অনেকগুলো চড়াই উতরাই সে পার করে আসছে। এটাও হতে পারে এ থেকে বি এর মধ্যে অনেকগুলো তারা এক্সিস্ট করতে পারে, যেখানে অনেকগুলো পয়েন্টে আমাদের ঢাল শূন্য। তো এগুলোর মান তুমি কি দিতে পারো, এই যে এই পয়েন্টটাকে তুমি একটা দিতে পারো C1, এই যে এই পয়েন্টটাকে এটা দিতে পারো তুমি C2, অ্যান্ড ফাইনালি এই যে পয়েন্টটা, এটাকে দিতে পারো তুমি C3। এই পয়েন্টগুলোতে কী হয়, আমরা একটা ঢাল শূন্য পাই। এছাড়াও আরেকটা কি কেস হতে পারে না, দেখো তো আরেকটা কেস কীরকম, চিন্তা করে দেখো, ঢালটা একটা জায়গা না হয়ে এই কনস্ট্যান্টটাই একটা ঢাল হয়ে গেল, বলো। দেখো এই যে ঢালটা হচ্ছে যে ফাংশনটাই দেখতে এরকম। সো এক্ষেত্রে কী হতে পারে আমাদের, আমি তো তোমাকে প্রথমে দিয়েছিলাম একটা ঢাল শূন্য হয়, পরে দেখালাম দুইটা ঢাল শূন্য হয়, পরে দেখালাম তিনটাও হয়। বাট এবার যখন তুমি দেখাচ্ছ, তুমি দেখো তো পুরোটাতে এখানে তুমি সি চেয়েছিলে, আমি তোমাকে অসীম সংখ্যক সি দিয়েছি।
দেখো তো এখানে সি বলেছে আমাকে একটা সি দাও, যেখানে আমি পাই হচ্ছে সম্রাট নেপোলিয়ন বলেছিল আমাকে এমন একটি সি দাও, আমাকে একটা সি দাও, আমি তোমাকে একটা ঢাল দিব, যে ঢাল কত 0। তো সম্রাট নেপোলিয়ন বলছে আমাকে দুইটা ঢাল, মানে আমাকে দুইটা সি দাও, যে একটা ভ্যালু পাবো, আমি তোমাকে অনেকগুলো হচ্ছে ঢাল শূন্যওয়ালা আমি ফাংশন দিব। সে দিল। তো তুমি বুদ্ধি করে কি করলা, এমন একটা ফাংশন দিয়ে দিলা যেখানে নেপোলিয়ন এসে কি বললো, আল্লাহ এখানে তাহলে অসীম সংখ্যক সি, সে একদম গুপ্তধন পেয়ে গেছে, তার মানে এখানে ঢাল প্রত্যেকটা সিতেই ঢাল আমাদের 0। সো এই কথাটাই আসলে সে আমাদেরকে আসলে এসে বলে এ থেকে বি এর মধ্যে তাহলে অসীম সংখ্যক আমরা ঢাল এখান থেকে পেয়ে থাকি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমরা যে বলছিলাম যে এ থেকে বি এর মধ্যে প্রথম শর্তটা দেখো, শর্ত বলেছিলাম কি অবিচ্ছিন্ন হতে হবে। প্রথম শর্তটা হচ্ছে অবিচ্ছিন্ন। এখন কথা হচ্ছে কেন অবিচ্ছিন্ন হতে হবে, আমাদের দরকার কি ঢাল 0, তাই না, এটা ঢাল 0। সো সার্টেনলি আমি ধরলাম হচ্ছে এমন একটা ফাংশন, এই ফাংশনের এটুকু মুছে দিলাম, ধরো এখানে নাই। হ্যাঁ, সো দেখো তো এই ফাংশনটা তো অনেক সুন্দর লাগতেছে বা একটু গম্বুজাকৃতি লাগতেছে। তো আমি যদি এরকম একটা ফাংশন দেই, এমন একটা ফাংশন দিয়ে রাস্তার মতো করে, এখানে নাই, আবার ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে। চিন্তা করে দেখো তো এরকম অবস্থায় আমি একটা গাড়ি চালাচ্ছি, ধরো একটা পাহাড়ি রাস্তায়, ধরো ডাট 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 করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে দেখো আমি ডাট 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 করে যাচ্ছি যাচ্ছি, যে দেখো তো এখন একটা খাদ হয়ে গেছে, কী হবে, দুর্ঘটনা হয়ে যাবে না? তাহলে এরকম একটা ফাংশনের ক্ষেত্রে আমি যদি দেখি এরকম কোনো একটা অবিচ্ছিন্ন ফাংশন হয়, এক সেটাকে আমি অন্তরীকরণ করতে পারবো না, দুই সেটা যদি অন্তরীকরণ করতে না পারি তাহলে সেটার মানে অন্তরীকরণের সি এর ভ্যালু সেটা বের করতে পারবো না। বাট মোর ইম্পর্টেন্টলি আমি সিটাকেই বের করতে পারবো না। কেন? কারণ আমি বলেছি যে সি যদি বের করতে হয় তাহলে এই ব্যবধির মধ্যে আমাকে আগে এমন একটি পয়েন্ট বের করতে হবে যার কারণে এটা ইজ ইকুয়াল টু 0 হবে। বাট আমি যদি সি যদি না পাই সেক্ষেত্রে আমি সি প্রাইম এফ প্রাইম সি কীভাবে বের করবো, অ্যান্ড এফ প্রাইম সি যদি না পাই তাহলে সেটার 0 আমি ভ্যালু কীভাবে বের করতে পারবো। এই কারণে আমাদের ফাংশনটা হচ্ছে এখানে বিচ্ছিন্ন হতে পারবে না, আমাদেরকে ফাংশনটা অবশ্যই অবশ্যই অবিচ্ছিন্ন হতে হবে। জিনিসটা যদি ফিল করতে পারো, মানে এটার স্টেটমেন্টটা কি বলবো, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে যেহেতু যদি এটা যদি বিচ্ছিন্ন হয়ে যায় বা অবিচ্ছিন্ন যদি না হয় সেক্ষেত্রে আমরা কোনো এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 0 এটা বা আমরা এরকম কোনো ভ্যালুই আমরা এখান থেকে পাই না, এমন কোনো সি আমরা পাই না, এমন কোনো সি পাই না। এখন কান্নাকাটি করো কিছুক্ষণ। সো তাহলে তাহলে আমি তোমাদেরকে আরেকটু জিনিসটা ক্লিয়ার করি যে না আসলে অবিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা দেখতে কীরকম, অবিচ্ছিন্ন হওয়ার ব্যাপারটা দেখতে কীরকম। চলো আর একটু দেখাই জিনিসটা। কয়েকটা ফাংশন আঁকি, একটা ফাংশনের ছবি দিই, দাঁড়াও এটা লিখি। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 20x, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 20x, x লেস দেন অর ইকুয়াল টু 1, 5x প্লাস 25, 1 লেস দেন x লেস দেন 3, তারপর 80x মাইনাস 20x, 80 মাইনাস 20x, তারপর এটা কি আছে x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3, এরকম একটা ফাংশন দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে, দেখো ফাংশনটাকে আমি ড্র করি আগে, ভ্যালুগুলো আগে দিই 1 2 3 4, আর হচ্ছে 10 20 30 40, 10 20 30 40, 1 2 3 4। সো ভালো কথা। তো ফাংশনটা বলছে যে 1-এর চেয়ে যদি ছোটো অথবা 1-এর যদি সমান হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি এটার ভ্যালু হচ্ছে আমাদের কাছে 20x। তো x ইকুয়াল টু 1 ধরলে ভ্যালু আসে অফকোর্স 20। তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে 1-এর জন্য ভ্যালুটা পাই হচ্ছে 20, মানে 0 থেকে আমরা পাই 20 পর্যন্ত। এটা ভরাট করে দিই বৃত্ত, কারণ ইকুয়াল টু আছে। এখন বলছে যে 1 থেকে, আসলে দেখো 1 থেকে, 1-এর পরে থেকে, নট 1 থেকে, বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু বলছে 1-এর থেকে যদি আমি যদি নেই, 1-এ যদি ইনপুট দেয়, দেখো তো 1-এর চেয়ে একটু যদি বেশি নেই, বেশি নিলে আমাদের কত 5x। তার মানে আমি যদি মনে করো যে না ধরো 1-এ নিলাম, 1 নিলে আমার কাছে আসে 30, তার মানে ঠিক এই পয়েন্টটা থেকে সে 30-তে যাত্রা শুরু করে দেয়। 30 প্লাস আমাকে বলছে আসলে, তারপর বলছে সেটা কত পর্যন্ত যায়, এটা যায় আমাদের 3 পর্যন্ত। তাহলে 3 পর্যন্ত গিয়ে বা 3-এর আগ পর্যন্ত গিয়ে এই জিনিসটা থামে। তার মানে 3-এর ভ্যালু কত আসে 15 40, তার মানে 40 পর্যন্ত, এখান পর্যন্ত ভ্যালু সে এখানে গিয়ে কাহিনী করে, সে এখানে গিয়ে সে বিচ্ছিন্ন হয়ে যায়, বা এখান থেকে সে আসলে কাহিনী করা শুরু করে। তারপর যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে না এক্স 3-এর চেয়ে যদি বেশি হয়, অ্যাট দ্যাট কেস এখানে কিন্তু ভরাট হবে না। কারণ দেখো ভরাট কেন হয় না, কারণ লেস দেন অর ইকুয়াল টু নাই, লেস দেন অর ইকুয়াল টু থাকলে তখন ভরাট হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আবার বলছে গ্রেটার দেন যদি 3 হয়
সো সেক্ষেত্রে আমাদের ভ্যালু গ্রেটার দেন 3 ধরলাম, আমি ধরলাম 4ই ধরলাম, তাহলে এবার আমাদের আবার একটা পর্যায়ে গিয়ে 0 হয়ে যায়, 4 ধরলে 0 হয়ে যায়। তার মানে আমি এখন ধরতে পারি যে 3 এর এমন একটা ভ্যালু এখান থেকে 4-এ আসলে আবার 0 হয়ে যায়। তো এটা আমাদের একটা এখান থেকে গ্রাফ পেয়ে থাকি, এখান থেকে একটা আমি গ্রাফ পেয়ে থাকি। তারপর আবার দেখি গ্রাফটাকে আমি অন্য কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারি কি না। অলরাইট, বদ্ধ ব্যবহৃত আমাদের শতটা যদি আমি যদি এখানে করি, দেখো তো এই জিনিসটা চিন্তা করে দেখো, অলরেডি সে যদি এখন যদি জিনিসটা যদি উল্টা হইতো, আমার কাছে যদি বদ্ধ ব্যবধির মধ্যে হইতো, তাহলে জিনিসটা আসলে কীভাবে কাজ করতে পারতো। এখানের মধ্যে দেখো জিনিসটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জিনিসটা আমি নিয়ে কাজ করতে পারবো না। বাট ব্যাপারটা যদি এমন হতো যে না, এটা একটা বদ্ধ ব্যবধি, এটুকুর মধ্যে বদ্ধ ব্যবধি, এটা একটা বদ্ধ ব্যবধি, অ্যান্ড এইটার জন্য এটুকু আছে এখানে খোলা, এখানে খোলা, তাহলে আমরা একটা পর্যায়ে গিয়ে এটা সিদ্ধান্ত আসতে পারতাম এই জায়গায় ফাংশনটা আমাদের আসে অ্যান্ড এখানে একটা পিক পয়েন্ট পাই, যার কারণে এখানে একটা সি পয়েন্ট পেতে পারি, যার কারণে আমরা এই সি পয়েন্টের জন্য এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু আমরা 0 ডিরাইভ করতে পারি। এটা একটা আমাদের কাছে স্টেটমেন্ট। অর্থাৎ তাহলে আমরা বলছি কি, আসলে যদি এটা যদি আমাদের কাছে যদি কন্টিনিউয়াস যদি না হয়, বিচ্ছিন্ন যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারবো না, যার কারণে আমরা এফ প্রাইম সিও বের করতে পারবো না। তো অর্থাৎ আমরা জাস্ট এই জিনিসটা এখান থেকে আসলে প্রুভ করি যে না, আসলে এই বদ্ধ ব্যবধির শর্ত আসলে যদি মানে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা আমাদের একটা রোলস থিওরেমকে সে মানবে। অর্থাৎ যদি আমাদের যদি কাইন্ডে যদি এমন হয়, এক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে না, বাট এখানে যদি হয়ে থাকে তখন দুর্ঘটনা। তুমি চিন্তা করে দেখবে, এই যে গোল্লা ভরাট আছে না, এই যে গোল্লা ভরাট, এগুলো হচ্ছে স্টার্টিং পয়েন্ট টু আমাদের এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট। অর্থাৎ স্টার্টিং পয়েন্টের এন্ডিং পয়েন্টের মাঝখানে যদি কোনো খাত থাকে, তাহলে কিন্তু গ্যাঞ্জাম। অর্থাৎ আমি যখন একটা ফাংশনকে যদি এরকম করে লিখি, এটা আমাদের ফাঁকা, এটা কোনো স্টার্টিং পয়েন্ট, এটা কিছু না, এটা জাস্ট আমাদের খাত, এটা হচ্ছে বিপদ। এটা যদি ভরাট থাকে, স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিল করা লাগবে। অলরাইট, সো সেকেন্ড শর্তটা কি বলে? সেকেন্ড শর্তটা হচ্ছে আর সহজ, যেটা আমাদেরকে আসলে কি বলে, অন্তরীকরণ করা থাকতে হবে, অন্তরীকরণ যোগ্য হতে হবে। এটা খুবই সহজ, অন্তরীকরণ করতে পারবো। বাট ঢাল এক্সিস্ট করে নাকি, সেই জিনিসটা তোমাদেরকে অলরেডি পড়িয়েছিলাম। যদি ফাংশনটা যদি এরকম থাকে, এরকম থাকে, তো তুমি এই পয়েন্টই করে হাল নির্ণয় করতে পারবে না, এই পয়েন্টে হাল নির্ণয় করতে পারবে না, এখান তো 0ই। তো একটা পর্যায়ে গিয়ে এরকম হইলে হবে না। আবার যদি মনে করে এরকম থাকে, তোমাদেরকে পড়িয়েছিলাম ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টারে, যদি এরকম থাকে, তো সেক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করতে পারি না। যদি কোনো কেসে কি দেখা যাচ্ছে যে ঢাল নির্ণয় করতে পারছি না, ইন দ্যাট কেস তাহলে আমরা বলতেই পারি এটা রোলের উপপাদ্য মেনে চলে না, রোলের উপপাদ্য মেনে চলে না। তাহলে রোলের উপপাদ্য আমাদেরকে এটাই বলে দিন শেষে, যে ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হবে, ফাংশনটা অন্তরীকরণযোগ্য হতে হবে। দিন শেষে আমি যদি ফাংশনটাকে একটু সাইজ করে যদি সুন্দর মতে মানে আদর যত্ন করতে পারি, তাহলেই দেখবা যে না, আসলে আমরা এটাকে রোলের উপপাদ্য মেনে চলে। তো একটা ম্যাথ করি তাহলে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ফাংশনটির মাইনাস 5x প্লাস 6 ফাংশনটির ফাংশন অফ 2 ইজ ইকুয়াল টু 0 এবং ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু 0, 3 ইজ ইকুয়াল টু 0। রোলের উপপাদ্যটি রোলের উপপাদ্যটি 2-3 ব্যবধির মধ্যে যাচাই করো। এগুলো কিন্তু একদম ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ, এটা একদম তুমি যখন ফার্স্ট ইয়ারে যাবো তখন তুমি এই ধরনের ম্যাথগুলো দেখবা। আমি একদম তোমাদের একদম গ্রাউন্ড ওয়ার্কটা করে দিচ্ছি, যাতে সারা জীবনে ক্যালকুলাসে একদম বেসিক নিয়ে আর কোনো কনফিউশন না থাকে। নির্ণয় করো। অলরাইট, সো তাহলে আমরা দেখি শর্তগুলো, একটা একটা করে শর্ত দেখি। তাহলে আমরা যদি দেখি যে এটা আসলে এমন একটা ফাংশন, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এটা হচ্ছে অবিচ্ছিন্ন, এটা আমি বলেই দিতে পারি, অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণ যোগ্য দেখে বোঝা যায়। তো আমাদের এটা একটা অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্য ফাংশন অফ এক্স। সো আবার দেয়াই আছে আমাদের এখানে, আচ্ছা দুটো জিনিস দেওয়া ছিল আমাদের এখানে, ফাংশন অফ এক্স আর ফাংশন অফ 3 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে না, ফাংশন অফ 2 আর ফাংশন অফ 3 এরা দুইটা সমান, অর্থাৎ সেকেন্ড শর্ত আমাদের এখানে মেনে চলে। তো তাহলে আমাদের বের করতে হবে যে না, 2-3 এর মধ্যে 2-3 এর মাঝে ফাংশন অফ এফ প্রাইম সি ইজ ইকুয়াল টু 0, আমাদেরকে এটা বের করা লাগবে।
সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তো আমরা এখান থেকে একটা জিনিস বের করি, এফ প্রাইম এক্সটা আগে বের করি। এক্স কত, টোয়াইজ এক্স মাইনাস ফাইভ। তো আমি এখান থেকে এফ প্রাইম সি বের করি, মাইনাস ফাইভ। বলেছিলাম কি এফ প্রাইম সি কত হবে, 0 হবে। তো 0 লিখলাম। তাহলে এখানে আসি 2c মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ টু সে সি ইজ ইকুয়াল টু 5/2। সি ইজ ইকুয়াল টু 5/2। তাহলে আমরা এটাকে বলতে পারি যে না আসলে সি বিন্দুটি, তাহলে আমরা যেহেতু একটা ভ্যালু পাচ্ছি, সুতরাং এখানে এটাকে রোলের উপপাদ্য খাটবে। এই ব্যবধির মধ্যে রোলের উপপাদ্যটি, রোলস থিওরেম উপপাদ্যটি খাটে। সো এই ছিল তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের লেকচার 39। আলহামদুলিল্লাহ যে আমরা প্রায় আমাদের মানে থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটা আমরা অনেকটাই শেষ করে এসেছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লেকচারে আমরা দেখবো হচ্ছে মিন ভ্যালু থিওরেম এবং আমরা এক্সট্রিম ভ্যালু থিওরেম, এগুলো আমরা একটু দেখব। এবং তার পাশাপাশি হচ্ছে যে এরপরের লেকচারটাতে আমরা দেখবো হচ্ছে যে একটা শর্টকাট, তোমরা যেটার নামে জানো লা হসপিটাল কেউ বলো, তো এটার আসল উচ্চারণটা যদিও লোপিটাল। সো আমরা এই লোপিতালের যে সূত্রটা সেটা তোমাদেরকে আমি পড়াবো, এরপরে এটা কীভাবে প্রমাণ করে এই জিনিসগুলো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।